নমস্কার ভিউয়ার্স, চলুন আজকে আবার একটা খুব এক্সাইটিং এবং ভীষণ প্রয়োজনীয় একটা টপিকের ওপর কথা বলি। এবং এই কথাগুলো যদি একটু মন দিয়ে শোনেন, আমি এটা বিশ্বাস করি আমার লাস্ট 5 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স এই সাবজেক্টের উপর, তাতে আপনার কিছু না কিছু বেনিফিট হবেই হবে। এবং আমার কর্ডিয়াল রিকোয়েস্ট, যদি আপনি মনে করেন যে এই ইনফরমেশনগুলো ভ্যালুয়েবল বা আপনার জন্য কাজ করছে বা করবে, যত বেশি সংখ্যক মানুষকে পারবেন এই ইনফরমেশনগুলো পেতে সাহায্য করবেন। ভিডিও শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগের ভিডিওর মতো আজকে একটা গল্প দিয়ে শুরু করি যে হোপফুল থাকলে মানুষ তার জীবনে কোথায় পৌঁছতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা প্লেন ক্র্যাশ করে যায় এবং পাইলট পড়ে যান, কিন্তু বেঁচে যান। প্লেনটা ক্র্যাশ করেছিল সাহারা মরুভূমির ওপর। তো স্বাভাবিকভাবেই পাইলটের কাছে যে পরিমাণ খাবার এবং জল ছিল, সেটা খুব বেশি হলে 2 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। এবং উনি কিন্তু এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেলেন যে এখানে বাঁচার আশা প্রায়ই নেই। তবুও উনি খুব ভালো পেইন্টার ছিলেন, মানে পেন্টিং ওনাকে খুব আনন্দ দিত। তো উনি কী করলেন যে কাছে দেখলেন যে হ্যাঁ, চশমাটা পড়ে রয়েছে। একটা গ্লাস সম্ভবত ভেঙে গেছিলো, তো একটা গ্লাসই চোখে লাগিয়ে উনি একটা পেন্সিল দিয়ে বালির উপর পেন্টিং করতে শুরু করলেন, মানে ড্রয়িং। এবং এতটাই নিমগ্ন হয়ে গেছেন যে কখন যে 4-5 দিন কেটে গেছে, 6 দিন কেটে গেছে, উনি নিজেও জানেন না। 7 দিনের মাথায় একটা প্লেন ওপর দিয়ে যেতে যেতে সেটা সম্ভব এটাকে লোকেট করে এবং তাকে রেস্কিউ করা হয়। তারপর উনি কিন্তু বেঁচে যান। এটা আর একটা এক্সাম্পল আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি হোপফুল থাকলে আমার জীবনে কী ঘটতে পারে, আমি হোপলেস হলে সেটাই বা আমার জীবনে কী হতে পারে। সেই জন্য আমরা সবসময় হোপফুল থাকব। আজকের আলোচনা ডাইরেক্টলি আমি টপিকে চলে আসি। সেটা হচ্ছে যে যদি প্যান্ডেমিক ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চাদের জন্য কী কী করতে পারি এবং বাচ্চাদের প্রোটেকশনই বা আমরা কীভাবে নেব। প্রথম কথা বলি, কবে প্যান্ডেমিক ফিরে আসবে বা ফিরে আসবে না সেটা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু কিছু আমাদের প্রিকশনস আছে যেগুলো আমরা নিতেই পারি। আমি বাচ্চাদের ব্যাপারে আমার গত 20 বছরের অভিজ্ঞতায় যেটা দেখেছি যে তাদের ফুড হ্যাবিটে কিন্তু যথেষ্ট প্রবলেম আছে, বিশেষ করে ইন্ডিয়ার কথা বলছি আমি। এবং সেই ফুড হ্যাবিট থেকে প্রচুর অসুখের জন্ম দিচ্ছে। স্বাভাবিকভাবেই যদি প্যান্ডেমিক আসে, সেখানে এই ফুড হ্যাবিটের কারণেই কিন্তু প্রচুর বাচ্চা বড় বিপদের মধ্যে পড়বে। এ নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। তো কী কী সেই সাবধানতা আমরা অবলম্বন করতে পারি বাচ্চাদের এখন থেকে, এবং কী কী মেডিসিন আমরা আলোচনা করতে পারি যেখান থেকে আমাদের বাচ্চাদেরকে সেফ জোনে রাখতে পারবো। প্রথমেই বলি যে প্যাকেজিং ফুড আমাদের দেশে বাচ্চারা কিন্তু অ্যাডিকশানের মতো, একটা মাতাল যেভাবে মদ খোঁজে, একটা বাচ্চা সেভাবে আপনার প্রসেসড ফুড, চিপস বলুন বা ওই জাতীয় যে খাবার, চকলেট বলুন, এগুলো সে খুঁজতে শুরু করে। এই অ্যাডিকশান থেকে বাচ্চাকে যদি আপনি বের করতে না পারেন, তাহলে তার ফ্যাটি লিভার থেকে শুরু করে, গলব্লাডার স্টোন থেকে শুরু করে, চুল পেকে যাওয়া থেকে শুরু করে এমন কোনো রোগ নেই যেটা তার হতে পারে না। তো স্বাভাবিকভাবে যে বাচ্চার পেটটা ঠিক নেই, সেই বাচ্চা কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগবে, অ্যালার্জিক হয়ে যাবে। এটা খুব এক্সপেক্টেড, এটার মধ্যে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। আমি আমার অভিজ্ঞতাতে এটাও দেখেছি যে বাচ্চাদের মধ্যে ফল খাওয়ার প্রবণতা প্রায়ই নেই, এবং মায়েরাও যে খুব বেশি চেষ্টা করেন সেটা করেন না। সেটা আমি প্রত্যেক মাকে রিকোয়েস্ট করব যে ব্রেকফাস্টে অন্ততপক্ষে তাদেরকে কিছুটা ফ্রুটস খাওয়ান, এবং লাঞ্চ এবং ডিনারে একটু করে স্যালাড খাওয়ানোর প্র্যাকটিস করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের ডিনারের খাবারটাকে শেষ করে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর জন্য ব্যবস্থা করুন। আজকের দিনে বাচ্চারা কিন্তু লেট নাইট স্লিপ, এটা তাদের বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছে, এ নিয়ে কোনো সংশয় নেই। তো লাইফস্টাইলে আমরা যে চেঞ্জগুলো করতে পারি সেটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, হানাতানা যেগুলো বলা হয়, ওগুলো কিন্তু সেকেন্ডারি। আপনার ইমিউনিটি যদি আপনি ঠিক জায়গায় রাখতে পারেন, আপনি ডিস্টেন্সিং মেনটেন করেন বা না করেন, কিছু যায় আসে না, আপনি সেফ জোনে থাকবেন। আমার ইমিউনিটি ভালো থাকবে কিসে? আমার ফুড হ্যাবিট, আমার লাইফস্টাইল, পর্যাপ্ত ঘুম, ঠিকঠাক ডাইজেস্টেবল ফুড, র ফুড, সিজনাল ফ্রুটস, এগুলো আমার ডায়েটে যদি রেগুলার বেসিসে রাখতে পারি, তাহলে আমার ডেফিনেটলি আমার ইমিউনিটি অপটিমাম লেভেলে রাখবে। এবং আজকের দিনে আর একটা বড় বিপদ, যে বিপদটা মানে কত বড় বিপদ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে আজকের বাচ্চারা কিন্তু কবে সূর্য দেখেছো জিজ্ঞেস করলে সে বলতে পারবেন না। তাহলে ভিটামিন ডি সিনথেসিস আপনার বাচ্চার শরীরে হচ্ছে না, অটোমেটিক্যালি ইমিউনিটি কিন্তু একেবারে তলানিতে। হাড়গোড়ের কথা আমি বাদই দিলাম।
তো চেষ্টা করুন বাচ্চাকে দিনান্তে 0.5 ঘন্টা 40 মিনিট রোদের মধ্যে রাখা, প্র্যাকটিস করাতে এবং মাথা থেকে এই জিনিসগুলো আউট করতে, যে রোদে গেলে তোমার স্কিন খারাপ হয়ে যাবে, রোদে গেলে তোমার স্কিনে ট্যান পড়ে যাবে, রোদ খারাপ জিনিস, এটা কিন্তু নয়। যে সূর্য আমাদের পিতাস্বরূপ আমাদেরকে সবসময় এনার্জি দিয়ে এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছেন, তিনি কোনদিন খারাপ হতে পারেন না। যাই হোক, যদি সেরকম হতো তাহলে আফ্রিকানরা কিন্তু সবার আগে মারা যেত। ফলে এই ধরনের মিথ থেকে আমাদের নিজেদেরকে এবং বাচ্চাদেরকে বের করতে হবে এবং রোদ নেওয়ার প্রবণতা তৈরি করতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 টাকাও খরচ নেই, কিন্তু প্রচুর টাকা বাঁচাতে পারে আপনার এই রোদ নেওয়ার হ্যাবিট যদি থাকে। তো চলুন আমি আজকে কিছু মেডিসিন নিয়ে ডিসকাস করি, যে মেডিসিনগুলো আপনার বাচ্চার আগামীতে কোনো সমস্যা যদি হয়ও কিছুটা হয়তো আপনাকে হেল্প করে দেবে বা সেখান থেকে আপনাকে বেরোতে সাহায্য করবে। আবার ওই কথাটা বলি, কোনো কারণে প্যানিকড হবেন না, ভয় পাবেন না। অসুখ, যে প্যান্ডেমিক আমরা পেরিয়ে এসেছি, সেই প্যান্ডেমিক আমরা দেখেছি যে খুব কমন কিছু সিমটম ছিল, সেই সিমটমগুলো এখন আবার প্রডিউস হচ্ছে। তো এই সিমটমের জন্য কেউ হসপিটালাইজ হয় না, এই সিমটমের জন্য কেউ মারা যায় না। শুধু আপনাকে যেটা করতে হবে, হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে। তো আমি প্রথম যে মেডিসিনটার কথা আলোচনা করব সেটা হচ্ছে যে এখন যে সিমটমগুলো পাওয়া যাচ্ছে, যে বাচ্চা মাথা ঝিমঝিম করছে বা শরীর দুর্বল লাগছে, এরকম ধরনের সিমটম যদি পান, আপনারা ট্রাই করবেন জেলসিমিয়াম। একটু রোদ গরম বেশি ছিল, তার মধ্যে বাচ্চা হয়তো কোনো কারণে গেছিলো বা এসি থেকে বেরিয়ে গরমের মধ্যে গেছে, তো আমরা চেষ্টা করব জেলসিমিয়াম 200 দিনে 4 বার করে পরপর 2 দিন, তারপর অফ করে দিন, বাচ্চা সুস্থ হয়ে যাবে। যদি দেখা যায় যে হঠাৎ করে বাচ্চার জ্বর এসে গেছে, মুখ চোখ লাল হয়ে গেছে, জ্বর 102-3 হয়ে গেছে, ঝট করে কতক্ষণে প্যারাসিটামল দেবো সেই চিন্তাটা না করে, প্যারাসিটামল কিন্তু ফ্রেন্ড জ্বরের ওষুধ নয়, এটা আমরা মনে করি। যদি জ্বরের ওষুধ প্যারাসিটামল হতো, তাহলে তো সব জ্বরই প্যারাসিটামল আমরা ইউজ করতাম। ওটা হচ্ছে যে টেম্পারেচারটাকে রেমিশন করার একটা প্রসেস, এবং এই প্যারাসিটামল যদি আপনি বেশি ইউজ করেন, তাহলে আগামীতে আপনি কত বড় বিপদের মধ্যে পড়তে পারেন সেটা জানার জন্য একটু কষ্ট করে আপনার ফোনে যে স্মার্টফোনটা আছে ওখানে গিয়ে লিখুন সাইড এফেক্টস। দেখুন আপনাকে দেখাবে, যেগুলো পছন্দ ভালো, যেগুলো পছন্দ নয় সেগুলো মাথায় রেখে ওটা খাওয়া কমিয়ে দিন। আপনি বাচ্চাকে বরফ জল করে কম্প্রেস করে দিন, গা হাত পা মুছে দিন, আপনার বাচ্চার টেম্পারেচার রেমিশন হয়ে যাবে। এবং যদি দেখেন যে টেম্পারেচারটা প্রচণ্ড হাই, মুখ চোখ এবং চকচক করছে, আপনি তাকে ট্রাই করুন বেলেডোনা 200 2 ঘন্টা ইন্টারভ্যালে 2 দিন খাওয়াবেন। 2 ঘন্টা ইন্টারভ্যালে যতবার হয়, 5 বার 6 বার পরপর 2 দিন খাইয়ে অফ করে দেবেন। বাচ্চা কোনো কারণে হয়তো আইসক্রিম খেয়েছে গরমের মধ্যে, মাথাটা ভার হয়ে আছে, একটা বিরক্তি ভাব, মুখ চোখ শুকনো, জল ছাড়া কিছু খেতে চাইছে না, আপনি ট্রাই করুন ব্রাইনিয়া। সেম প্রসেস, 2 ঘন্টা অন্তর পরপর 2 দিন খাইয়ে অফ করে দেবেন। যদি দেখেন বাচ্চার মারাত্মক কাশি শুরু হয়ে গেছে, কীরকম কাশি, দিনের দিকে যেটুকুই বা কাশি, রাত্রে কাশি বেশি হচ্ছে, এমনিতেই কাশি রাত্রে বারে আমরা জানি, কাশতে কাশতে বাচ্চা উঠে বসে পড়ছে, শুতে পারছে না এবং ঘেমে যাচ্ছে বাচ্চা কাশতে কাশতে, এত কাশি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আপনি চেষ্টা করবেন স্যাম্বিউকাস নাইগ্রা, SAMBUCUS স্যাম্বিউকাস নাইগ্রা দিনে 3 বার করে 2 দিন 6 ডোজ দেবেন। পাওয়ার ট্রাই করবেন 6 পাওয়ার, যদি না পান তো 30 পাওয়ার, আপনার বাচ্চার কাশি কমে যাবে। নেক্সট ধরুন বাচ্চা এরকম ধরনের প্রচণ্ড ঠান্ডার ধাত আছে বাচ্চার, বারবার সর্দি ঠান্ডা লাগে, কনস্টিপেশন আছে, মাথা টাথাগুলো প্রচুর ঘেমে যায়, এরকম যদি বাচ্চা দেখেন তাহলে সেই ক্ষেত্রে ট্রাই করবেন ক্যালকেরিয়া কার্ড 1M বা 200, যেটা আপনি পাচ্ছেন দিনে 2 বার করে 2 দিন ট্রাই করবেন, আপনার বাচ্চার ওই ঠান্ডা লাগার প্রবণতাটা অনেকখানি কমে যাবে। আমি প্রত্যেকটা মেডিসিন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা বুঝতে পারবেন না একটু ডেসক্রিপশন বক্সে গিয়ে কাইন্ডলি দেখে নেবেন এবং সেই মতো ব্যবহার করবেন। বাচ্চা বারবার জল খাচ্ছে, প্রচণ্ড একটু ছোট বাচ্চা বা হয়তো 4-5 বছরের বাচ্চা, এদের ক্ষেত্রে এইগুলো বেশি দেখা যায়, যে বাচ্চা বারবার জল খাচ্ছে, প্রচণ্ড টেম্পারেচার, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে, কোলে নিয়ে একটু ঘোরাফেরা করলে বাচ্চা চুপ থাকছে, যেই কোল থেকে নামানো হচ্ছে অমনি বাচ্চা আবার কাঁদতে শুরু করছে। যদি এই ধরনের সিমটম আপনার বাচ্চা প্রডিউস করে এবং 1 ঘুম পর রাত 12টা-1টার দিকে বাচ্চার টেম্পারেচার আরও বেশি হচ্ছে, বেশি উত্তপ্ত করছে, অবশ্যই ট্রাই করবেন আর্সেনিকাম অ্যালবাম 30 পাওয়ার, দিনে 2 বার করে 2 দিন দেবেন, আপনার বাচ্চা স্টেবল হয়ে যাবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে একটা টোটকা বলে রাখি, কোনো মেডিসিন হয়তো ম্যাচ করছে না বা মেডিসিন আপনি খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না, সিম্পলি কুকড ফুড বন্ধ করে দিয়ে বাচ্চাকে ডাবের জল আর মুসাম্বি জুস খাওয়াতে শুরু করে দেবেন। সারাদিন ডাবের জল মুসাম্বি জুসের উপর রাখবেন প্রথম দিন, পরের দিনও চেষ্টা করবেন যতটা সম্ভব রাখা যায় কুক ফুড যতটা কম দিয়ে, আস্তে আস্তে দেখবেন আপনার বাচ্চা স্টেবিলিটি আসতে শুরু করে দেবে। নেক্সট আমি যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাচ্চা দেখা যাচ্ছে যে প্রচণ্ড নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, তার সঙ্গে দেখা যাচ্ছে হালকা শ্বাসকষ্ট আছে বাচ্চার, যেটাকে আমরা সবথেকে বেশি ভয় পাই, যে শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ বাচ্চা অ্যালার্জিক। তো এই ক্ষেত্রে আমরা ট্রাই করবো অ্যারালিয়ার এসিমোসা মাদার টিংচার
যদি ছোট বাচ্চা হয় 5-6 ফোঁটা জলের মধ্যে দেবেন, একটু উষ্ণ গরম জলের সঙ্গে, এবং এটা 1 ঘন্টা পর 2-3 বার রিপিট করার পর দেখবেন বাচ্চা খুব মিরাকুলাসলি তার ঠান্ডা কমে যাবে এবং তার শ্বাসকষ্টও কমে যাবে। এটা আপনি মাঝে মাঝেই ইউজ করতে পারেন, এটা সেফ মেডিসিন মোটামুটি, এবং অ্যালার্জিক বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অ্যারালিয়া রেসিমোসা আমরা দেখেছি মারাত্মক ধরনের যে কাশি টাশি থাকে বা শ্বাসকষ্ট থাকে সেখানেও কিন্তু দারুণভাবে কাজ করে। তো এই ছিল আজকের আলোচনা। এর পাশাপাশি আমি যে দুটো মেডিসিন প্রিকশন হিসেবে বলবো সেটা হচ্ছে যে ফেরামফস 6S এবং ক্যালিমিউর 6S, এই মেডিসিনটা কন্টিনিউয়াস দিনে 3 বার করে যদি 2-3 সপ্তাহ বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে তার ঠান্ডা লাগার প্রবণতাটা অনেকখানি কমে যাবে এবং তার বারবার আর ঠান্ডা লাগবে না। এই ছিল আজকের আলোচনা। কেউ ভয় পাবেন না, প্যানিকড হবেন না, এবং কাউকে প্যানিক করতে থাকলে তাকে নিরস্ত করুন এবং তাকে বোঝান। এই প্যানিক থেকেই কিন্তু গত প্যান্ডেমিকে প্রচুর মানুষ মারা গেছে। আমরা ওই ভুলটা দ্বিতীয়বার আর করব না, এবং এই ভিডিওটা প্রচুর মানুষকে শেয়ার করে তাদেরকেও এই সিচুয়েশনটাকে মোকাবিলা করতে সাহায্য করবেন, এই আশা রেখে সবাই সুস্বাস্থ্যের অধিকারী হন এবং ভালো থাকুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন।